আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রজন্ম টেলিভিশন প্রাইম নিউজ। সাথে আছি আমি সোহাগ শিকদার। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ। রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন। একজোট হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। 10 মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন 16,500 বাংলাদেশি। আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর দখলে নিল এনসিপি। অবশেষে মেয়ে দুয়াকে প্রকাশে আনলেন রণবীর দীপিকা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। যে কোনো সময় আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা গাজাবাসীকে ঘিরে ধরেছে। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে এর নেপথ্য কারণ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠানোর। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এমন দাবি করেন। তবে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি স্পষ্ট করেননি। কিন্তু ট্রাম্প এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করেন। একথা সত্য যে দেশটি গাজায় সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি। ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত 1000 বছরের আর কখনো দেখা যায়নি। এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য। কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি, এখনই তা নয়। হামাস সঠিক কাজটি করবে, এখনো এমন আশা করা যায়। তারা যদি তা না করে তাহলে দ্রুত, ক্রুদ্ধ ও নির্মমভাবে হামাসের পতন হবে। মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবে। যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় 153 টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এক বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র আর এক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গে স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের 2 সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও বিমান হামলা চালানো হয়। তবে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলছে, ইসরায়েলি গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছেন ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী একে সফল হামলা বলে উল্লেখ করেছে। ইউক্রেনের সেনা সদর দপ্তরের তথ্যানুযায়ী এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার অংশ। লক্ষ্যস্থল ছিল রাশিয়ার ব্রায়ানস্কো কেমিক্যাল প্লান্ট, যা ইউক্রেনের ভাষায় আগ্রাসী রাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা। সেনাবাহিনীর এক্সপোস্টে বলা হয়, ওই কারখানায় গান পাউডার, বিস্ফোরক এবং রকেট জ্বালানির উপাদান তৈরি হয়, যা রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আসছে ইউক্রেনকে যেন এমন অস্ত্র না দেওয়া হয় যা দিয়ে দূরপাল্লার আক্রমণ চালানো সম্ভব। তবে কিয়েভের দাবি, মস্কোর যুদ্ধযন্ত্র চালাতে যেসব স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেগুলোতে হামলা চালানো অত্যাবশ্যক। একই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপীয় নেতারা ঘোষণা দেন, রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্পের ওপর চাপ বাড়ানো হবে যতক্ষণ না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি হচ্ছেন। ইউক্রেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ে নেতারা যৌথ বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতির আগে, চলাকালীন এবং পরেও ইউক্রেনকে সবচেয়ে শক্ত অবস্থানে থাকতে হবে। এই পরিস্থিতি এমন এক সময়ের মধ্যে ঘটছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা হলেও ট্রাম্প তাতে অনীহা প্রকাশ করেন। ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনাও আপাতত স্থগিত করা হয়েছে।
একটা সময় এই দুই দেশ ছিল একে অপরের ঘোরতর প্রতিদ্বন্দ্বী। তবে সেসব ভুলে এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ আজ হয়ে উঠেছে কৌশলগত মিত্র। মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশ জোট বেঁধেছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানের সঙ্গে। অতীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক সুকৌশলী নিরাপত্তা নীতি গ্রহণ করেছে। নিরাপত্তা সম্পর্কের জেরে ইরাক এবার স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনোই হুমকির মুখে পড়তে দেবে না। দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বাগদাদ স্পষ্ট জানিয়েছে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি। কাসিম আল আরাজি বলেন, ইরান বা প্রতিবেশী কোনো দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরই আন্তর্জাতিক পরিমণ্ডলের উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েল অতর্কিতভাবে তেহরানে সামরিক, পারমাণবিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী পর্যন্ত নিহত হন। ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে এই হামলা চালিয়েছে। ওই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। 2025 সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালি পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 17 অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী 2025 সালে এখন পর্যন্ত মোট 16,552 জন বাংলাদেশি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 17 অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী 2025 সালে এখন পর্যন্ত মোট 16,552 জন বাংলাদেশি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক হিসাবে দেখা গেছে চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরা এই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যে কোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা। 2024 সালের একই সময়ের তুলনায় এবছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময় ইতালিতে পৌঁছেছিলেন প্রায় 8,000-এরও কিছু বেশি বাংলাদেশি, যা এবার দ্বিগুণেরও বেশি। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2025 সালের জানুয়ারি থেকে 17 অক্টোবর পর্যন্ত মোট 55,948 জন সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন। এদের মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া। এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, মাগরিব অঞ্চলের দেশ তিউনিসিয়া, ইরান, সিরিয়া, গিনি, আলজেরিয়া, নাইজেরিয়া, মালি ও আফগানিস্তান। অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে 4,382 জন। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের আগমন আরও স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলের দিকে নগরীর কোতোয়ালি থানার জেনারেল পোস্ট অফিসের বিপরীতে দোস্ত বিল্ডিংয়ের 4র্থ তলায় এ ঘটনা ঘটে। ভাঙচুরকৃত 4র্থ তলাটি আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলের দিকে নগরের কোতোয়ালি থানার জেনারেল পোস্ট অফিসের বিপরীতে দোস্ত বিল্ডিং এর চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। ভাঙচুরকৃত চতুর্থ তলাটি আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এদিকে কার্যালয় ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে একদল তরুণ কার্যালয়ের সামনে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করছেন। এতে আরিফ মঈনুদ্দিন সহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে। দোস্ত বিল্ডিং চট্টগ্রামের অন্যতম পুরনো একটি ভবন, যেখানে গণসংহতি আন্দোলন, বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন বলেন, আমাদের কাছে তথ্য ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়টি রাতে ব্যবহার করে নগর জুড়ে অগ্নি সন্ত্রাসের পরিকল্পনা করছিল। আমরা সেখানে গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করি। ভেতরে সভা করার মতো সম্পূর্ণ আয়োজন পাওয়া গেছে। তিনি আরো বলেন, বছরখানেক আগেও আমরা এখানে এসেছিলাম, তখন শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছিল। এরপর কিছুদিন কার্যালয়টি বন্ধ ছিল। আজ আবার গিয়েছি। আগামী 2 দিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। ঘটনার সময় অফিসটির কেয়ারটেকার পালিয়ে যান। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, বিষয়টি আমরা শুনেছি, তবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি দেখছি। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। গত বছরের 8 সেপ্টেম্বর বাবা মা হয়েছিলেন বলিউডের শক্তিশালী জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। 1 বছর পেরিয়ে গেলেও এতদিন সন্তানের ছবি প্রকাশ করেননি সামাজিক মাধ্যমে। অবশেষে তাদের অপেক্ষা শেষ হলো গেল দীপাবলিতে। দীপিকা রণবীর দীপাবলি উপলক্ষে তাদের ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছে। প্রকাশ্যে আনলেন একমাত্র কন্যা দুয়াকে। দীপাবলি উপলক্ষে এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ছবি শেয়ার করেছেন। সেখানে দীপিকা ও রণবীরকে তাদের ছোট্ট মেয়ে দুয়ার সঙ্গে দেখা গেছে। মুহূর্তে ভাইরাল হয় পোস্টটি। মাত্র 1 ঘন্টায় রিয়্যাক্ট পড়ে 20 লাখেরও বেশি। মন্তব্যের বন্যা বইছে ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায় দীপিকার পোশাকের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দুজনের পরনে লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথায় 2 দিকে ঝুঁটি, পাশে রণবীর সিং সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে। দীপাবলির ভাবনায় সাজা। একটি ছবিতে দেখা যায় দীপিকার কোলে বসে মা মেয়ে দুজনেই জোর হাতে প্রার্থনা করছেন। ছবির ক্যাপশনে লেখা, দীপাবলির শুভেচ্ছা। 2024 সালের 8 সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন 2018 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।